ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। এই সময় দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা ঘটে চলছে, ক্রমশ পালা করে একের পর এক করোনার যেরকম প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে, ঠিক সেরকম ভাবে এই ঢেউয়ের মধ্যেই একটার পর একটা কোথাও স্লাইড শো এর মতো ঘটনা চলে যাচ্ছে। যেভাবে কোথাও একটার পর একটা নির্বাচন হয়ে গেল, কোথাও গঙ্গাসাগর, এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্যেই আরও একটা ঘটনা প্রবাহ সেখানে সংযোগ হতে চলেছে। তাহলে সামনের পুরসভা নির্বাচন, সংবিধান অনুযায়ী স্বতন্ত্র সংস্থা নির্বাচন কমিশন, তারা তাদের মতো করে ভোট পরিচালনা করতে পারে, কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। কারণ বাম আমলে নির্বাচন কমিশনকে রাজ্যের সঙ্গে সিদ্ধান্তের জালে আবদ্ধ করা হয়, অর্থাৎ নির্বাচন কমিশনকে ভোট পরিচালনার জন্য রাজ্যের সঙ্গে পরামর্শ করেই চলতে হয়। নির্বাচন কমিশন যার অঙ্গুলি হেলনে পুরো নির্বাচন কোথাও পরিচালিত হবে এবং যেখান থেকে মানুষজন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার রাস্তা পাবে, সেই জায়গায় সেখানে একটা চূড়ান্ত এই মুহূর্তে কনফিউশন, ধোঁয়াশা তৈরি হয়েছে, যেখানে এবারও কোথাও আদালতের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ল। কারণ দ্বন্দ্বের সূত্রপাত হচ্ছে, যে দ্বন্দ্বের কথা আমি বললাম, যেখানে কোথাও বাম আমল থেকেই, যেখানে কোথাও নির্বাচন কমিশনের রাজ্যকে কোথাও একই সুতোর মধ্যে বেঁধে ফেলা হয়। যে দ্বন্দ্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল 2013 সালের তৎকালীন কমিশনার মীরা পান্ডের সঙ্গে রাজ্যের আদালতে টানাপোড়েন। আবারও সেই দ্বন্দ্বের সূত্রপাতেই আবারও সেই ছবি দেখতে হচ্ছে, এবং যে ছবির যবনিকা পতন হলো তবে আদালতের দরজাতে। কিভাবে না, কোভিড আবহে ভোট হবে কি না এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তালো কমিশনের কাঁধেই। রাজনৈতিক মহলের দাবি যে আদতে যে এখতিয়ার এড়াতে চেয়েছিল কমিশন, কারণ এই প্রথমবার কমিশন তার সমস্ত দায় দায়িত্ব অস্বীকার করে গেল। এই প্রথমবার কমিশন সত্যি সত্যি নিজেই বুঝতে পারলো না যে তার এখতিয়ার ঠিক কতটা। আর আমাদের রাজ্যে তো ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো ঘটনা ঘটুক, দুর্ঘটনা ঘটুক, প্রত্যেক ক্ষেত্রে আদালত পর্যন্ত যেতেই হবে। তো এবারও সেই আদালতের দরজায় কড়া নাড়ার পরে উত্তর পাওয়া গেল, এবং কমিশন কোথাও জানতে পারলো যে আসলে তার এখতিয়ার কোথায়। এই এখতিয়ার এড়ানো নিয়ে ফের প্রশ্নের মুখে ছিল কমিশনের ভূমিকা। এর পিছনে কি সত্যি সত্যি রাজনৈতিক আনুগত্য, নাকি আরো অন্য কিছুও রয়েছে? পুরো বিষয়টা কি রাজনৈতিক আনুগত্য হিসেবে দেখবেন, রাজনৈতিক আনুগত্য হিসেবে, নাকি অন্য কোনো সমীকরণ, ইকুয়েশন রয়েছে? বেশ কিছু এমন ধোঁয়াশার জায়গা রয়েছে, জট রয়েছে, যেগুলো আজ পর্যন্ত ছাড়ানো যায়নি, এবং যে কারণে রাজ্য নির্বাচন কমিশন স্বতন্ত্র হয়েও, একটা অটোনোমাস বডি হয়েও তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে না। সব মিলিয়ে নির্বাচন কমিশন রাজ্য দড়ি টানাটানির এই পর্বে ফের আদালত মনে করিয়ে দিল ভোটের যাবতীয় দায়িত্ব, সিদ্ধান্ত নির্বাচন কমিশনেরই। সামনেই 22 জানুয়ারি 4 পুর নিগমের ভোট আছে, আর সেই ভোটের আগে এই মুহূর্তে সত্যি সত্যি তরজা কোথাও তুঙ্গে। নজর রাখবো বিতর্কের জায়গাগুলোতে, তবে তার আগে দেখব আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদন। ক্ষমতাই কখনো অস্বীকারের। কোভিড আবহে রাজ্যে পুরভোট মামলায় আদালতে নির্বাচন কমিশন ও রাজ্যের আইনজীবীর সওয়াল জবাব শুনে তেমনই মনে হওয়ার কথা। হাইকোর্টে বৃহস্পতিবার শুনানি শেষ হয় ভোট মামলার। রাজ্যে কোভিড আবহে পুরভোট স্থগিত হবে কিনা এ নিয়ে শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর পুরভোট পিছনোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে সওয়াল জবাব গড়ায় অস্বীকারের পর্বে। হাইকোর্টে বৃহস্পতিবারের শুনানি। পুরভোট স্থগিত করার ক্ষমতা কার রয়েছে? দড়ি টানাটানি হয় রাজ্য ও কমিশনের মধ্যে। নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তই শেষ, জানায় রাজ্য। দুপক্ষের আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়, জানায় কমিশন। শুক্রবার মামলা রায় জানালেন বিচারপতিরা। শুক্রবার হাইকোর্টের নির্দেশ, করোনা পরিস্থিতিতে ভোট করানো যায় কিনা তা ভাবনা চিন্তা করুক কমিশন। কমিশন কি সিদ্ধান্ত নিল 48 ঘন্টার মধ্যে মামলাকারীদের জানাতে হবে। সিদ্ধান্তটা ইলেকশন কমিশনকেই নিতে হবে, সেটা 48 ঘন্টার মধ্যে। কমিশনের তো অথরিটি ডেফিনেটলি আছে, কারণ সংবিধান সেই কথা বলছে, আর গভর্নমেন্ট এই ক্ষেত্রে নোটিফাই করে, আর গভর্নমেন্টের সাথে একটা কনসাল্ট করতে হয়, তো কমিশন সিদ্ধান্ত নিতেই পারে, সেটাই কোর্ট বলেছে।
পাশাপাশি বর্তমান করোনা আবহে পুরো ভোট 4 থেকে 6 সপ্তাহ পিছনো যায় কিনা তা বিবেচনা করে দেখতে কমিশনকে পরামর্শ হাইকোর্টের। ফলে হাইকোর্টে এদিনের শুনানিতে স্পষ্ট, পুরো ভোট ঘোষণার এখতিয়ার কমিশনের হলে ভোট পিছনোর এখতিয়ারও কমিশনেরই। 2013 সালে মীরা পাণ্ডের নেতৃত্বে সুপ্রিম কোর্টে যায় কমিশন। উদ্দেশ্য ছিল ভোট নিয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, তা আইনি প্রতিষ্ঠা করা। তাহলে এবার কেন উল্টো পথে হাঁটল কমিশন? আমরা বলেছিলাম অন্তত 1 মাসে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হোক। আজকে কোর্ট যা রায় দিয়েছেন, আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের বক্তব্য অনুযায়ী পরোক্ষভাবে কার্যত কোর্ট নির্দেশ দিয়েছে কমিশনকে, এবং কমিশন যেই সিদ্ধান্ত নিতে স্বাধীন সেটা কমিশনকে বলেছে। এবার কমিশনের দায়িত্ব হচ্ছে তারা ভোটটা করাবেন কিনা সেটা দেখার। পাল্টা কটাক্ষ তৃণমূলের। আমরা তো বলেছি কমিশন অটোনমাস বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি। হাইকোর্টের পরামর্শ ওরা মানবে আশা করি, কিন্তু পুরোটাই কমিশনের হাতে। আমরা দায়িত্বশীল দল হিসেবে সংবিধান মেনে ইলেকশন কমিশন যা করবে তাই মেনে চলব। কমিশন কি সিদ্ধান্ত নেবে? যদি ভোট পিছনো হয় তাহলে পিছোতে পারে 27শে ফেব্রুয়ারি আরও 111টি পুরসভার ভোট। রিপাবলিক বাংলা। আর এই যাবতীয় কনফিউশন, দায়িত্ব নিয়ে সত্যি আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব। সোজাসুজি প্রশ্ন করব যে ভোট বাবাজি তুমি কার? কমিশনের, না রাজ্যের, না মানুষের, জনগণের? কারণ সত্যি এই সময় দাঁড়িয়ে বড় কনফিউশন। রাজ্যে ভোট তো করাতেই হবে, কোভিড আবহ রয়েছে, সেই জায়গা থেকে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়ার একটা অনুরোধও করা হয়েছে। বিরোধীরা আগে থেকেই বলছেন যে এই সময় ভোট করানো দরকার নেই। সরকার পক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে বারবার এতদিন ধরে ভোটের চাহিদা ছিল, এখন হঠাৎ করে ভোট হবে না, এটা কেন? করোনা আবহ তো আগে থেকেই চলছিল, এটা তো বারবার সরকার বোঝাবার চেষ্টা করেছে। অন্যদিকে কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, যাদের সিদ্ধান্ত এই সময় ভোট করানো উচিত না উচিত নয়, তারা তো নিজেরাই সন্দিহান, তারা বুঝেই পাচ্ছেন না। আদালতের কাছে গিয়ে তাদেরকে মনে করে দিতে হলো যে এই দায়িত্বটা আপনাদেরই, ভোট কবে হবে এটা আপনাদেরই ঠিক করতে হবে। ঠিক এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো এই মুহূর্তে সত্যি সামনে চলে আসছে সেদিকে দিকে নজর রাখা যাক। আজকে প্রথম পোল কোয়েশ্চেন, ক্ষমতা অস্বীকার এটা কি রাজনৈতিক আনুগত্য? দ্বিতীয় প্রশ্ন, কমিশন সম্পর্কে বিরোধীদের ধারণা কি অমূলক? এবং তৃতীয় প্রশ্ন, ক্ষমতায়নে নির্বাচনী আইন সংশোধন কি প্রয়োজন? যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের ডিবেটে, রয়েছেন রাজস্বী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন বিক্রম ব্যানার্জি, আইনজীবী, এবং রয়েছেন প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। যে জায়গাগুলো থেকে শুরু হচ্ছে, সামনে নির্বাচন হচ্ছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে নির্বাচনের যে করোনা আবহের মধ্যে যাবতীয় যে অভিযোগ, সিদ্ধান্ত, অনুরোধ সবকিছু নিয়ে যেভাবে নির্বাচন কমিশন সত্যি দিগ্ভ্রান্ত, এবং শেষ পর্যন্ত আদালতকে মনে করে দিতে হলো যে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্তটা নিতে হবে, এইভাবে হঠাৎ করে উদাসীনতা এবং শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে নিজের এখতিয়ার, নিজের দায়িত্ব মনে পড়া হঠাৎ করে, মানে ব্রণলীয় খাওয়ার মতো এরকম একটা সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হলো কেন? আমি আসবো এক এক করে প্রত্যেকের কাছে। প্রথমে বৈষ্ণব দা, আপনাকে দিয়েই শুরু করি, যে সরকার কি চাইছে, এবং একই সঙ্গে এই যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সেক্ষেত্রে কোথায় মনে হয় যে নির্বাচন কমিশনের কোন জায়গা থেকে মনে হচ্ছে যে সিদ্ধান্তগুলো নিতে পারছে না নির্বাচন কমিশন? প্রথমে আপনাকে বলে দিই যে ইলেকশন কমিশনের মুখপাত্র কিন্তু আমি নই, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মুখপাত্র হিসাবে এখানে এসেছি। তো একটা আপনাকে বলে দিই যে নির্বাচন কমিশন একটা অটোনমাস বডি, তাকে কোর্ট বলেছে যে আপনারা ডিসিশন নেবেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে। এটাই আজকের আদালতের রায় দেখে আমার সেটাই মনে হয়েছে। এবং আপনারা আজকে জানেন যে এই মুহূর্তে ভোট হলে বিজেপি বা অন্যান্য দলের কি মানে পরাজয় নিশ্চিত, এটা জেনে যারা বলছিল কেন ভোট হচ্ছে না
তারা আজকে হঠাৎ করে বলতে শুরু করলো যে ভোট এক মাস বা পিছিয়ে দিতে হবে। এটা কোভিড চলছে প্রায় 1.5 থেকে 2 বছর হলো, কোভিড-19। এর মধ্যে কিন্তু বারবার দাবি উঠেছে যে পৌরসভার ভোটগুলি করতে হবে। যখন পৌরসভার ভোট হলো, কলকাতা পৌরসভায় বিরোধীরা শোচনীয়ভাবে পরাজিত হলো বা বিধানসভায় শোচনীয়ভাবে পরাজিত হলো, তারপর থেকেই যেন ভোটটাকে পেছাতে হবে এবং এখন যেন প্রেরণ নেই যে ভোটটাকে পেছাতে হবে, এর জন্য চেষ্টা। এবং তারপরেও আজকে আদালত রায় দিয়েছে, আদালতের রায় চূড়ান্ত। কমিশন সিদ্ধান্ত নেবে যে ভোট নির্ধারিত সময় হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত অটোনোমাস বডি হিসাবে ইলেকশন কমিশনই নেবে। এটা আমার বক্তব্য। আমি আসবো বৈষ্ণবদা। নির্বাচন সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও সেই সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন কেন এত মানে হট করে তো উল্টো রাস্তায় হাঁটছে এবং কেনই বা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না, এই নিয়ে প্রশ্ন এবং আদালত সেখানে কোথাও মনে করিয়ে দেওয়া। আমি আসবো, আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি রয়েছেন এবং একই সঙ্গে শতরূপও রয়েছেন। বিক্রম, কোন জায়গা থেকে আদালতকে মনে করিয়ে দিতে হলো কেন, এই প্রয়োজনীয়তাটা পড়লো কেন নির্বাচন কমিশনকে, কি মনে হয়? দেখুন, আদালত নির্বাচন কমিশনকে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে কি করবে, ভোট পিছোবে কিনা বা ভোটটা পিছানো যায় কিনা এই বিষয়ে যেমন নিশ্চিত, তার মধ্যে আদালতের অর্ডারের মধ্যে খুব স্পষ্ট অবজারভেশন আছে এবং আদালতের ওপিনিয়ন আছে যে এই সময় কিন্তু ভোটটা পিছনো উচিত। ইট ইজ আ ফর্ম অফ অ্যান ওপিনিয়ন। আদালত কিন্তু এটা বলেছে। এইটা বলে আদালত নির্বাচন কমিশনকে ডাইরেকশন দিয়েছে যে তোমরা এই বিষয়গুলোকে চিন্তাভাবনা করে ডিসিশন নাও, বিশেষ করে পাবলিক ইন্টারেস্টে আর ইনক্রিজিং যে কোভিড পরিস্থিতি হয়েছে সেইটা নিয়ে। তার স্বভাবত ব্যাপার যে আদালতে যখন সওয়াল জবাব চলছিল তখন নির্বাচন কমিশন এবং স্টেটের তরফ থেকে বলা উচিত ছিল যে আমরা নির্বাচন পিছু। তার মেন কারণটা আমার যেটা ধারণা বা আমার যেটা যুক্তি সেটা হলো আজকে যদি ধরুন নির্বাচন 22 তারিখে হলো না, তাহলে কার কি ক্ষতি হবে? পলিটিক্যাল পার্টিরই বা কি ক্ষতি হবে? ভোটারদের বা কি ক্ষতি হবে? বা অন্যান্য যারা স্টেক হোল্ডার্স রয়েছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা নির্বাচন কমিশনের ক্ষতিটা কি হবে? ক্ষতি তো কিছু হচ্ছে না, কিন্তু পাবলিক হেলথ এটা কিন্তু যদি কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। হয়তো নাও হতে পারে, কিন্তু যেহেতু 3 বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না, আর 3টে মাস কি 2টো মাস কি 1টা মাস পিছলে কারোর কোনো বড় ক্ষতি হবে না। দিস ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। ইলেকশন ইজ আ ডেমোক্রেটিক রাইট, কিন্তু রাইট টু হেলথ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট বিভিন্ন ক্ষেত্রে বলেছে, তাই জন্য 1-2 মাস 3 মাস পিছলে কিচ্ছু যায় আসবে না, কারোর কিচ্ছু যায়, কোনো স্টেক হোল্ডার, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ভোটার, কারোর কিচ্ছু যায় আসবে না। তাই কয়েক মাস নির্বাচনটা যদি পিছোয় কারোর কিচ্ছু যায় আসবে না, বরং এই টাইমে কিছুটা বেটার কন্ডিশন হতে পারে। এই জন্যই আমাদের আবেদন, এবং আদালতের অবজারভেশনের মধ্যে এটাও বলেছিল যে যা যা ডকুমেন্টস আছে সেটা নিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে। আমরা সেটা সব শুদ্ধ নির্বাচন কমিশনে জমা দিয়েছি, জানি না ওরা কি সিদ্ধান্ত পরের দিন নেবে। না বিক্রম, তো আপনি তো বলেন যে মানুষের স্বার্থের জন্য যদি আরো কয়েকদিন পেছনে হয় তাহলে কোনো সমস্যা নেই, যদিও সরকারের তরফ থেকে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম বৈষ্ণবদা, তিনি স্পষ্টই বলেন যে কমিশন যাই সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে, শিরোধার্য। তার সঙ্গে এটাও খোঁজে দিলেন যে এই যে পিছনোর যে কারণ, এটা সম্পূর্ণভাবে বিরোধীদের উদ্দেশ্য প্রণোদিত, কারণ তারা পুরসভায় ভরাডুবি হওয়ার পর কলকাতায় তারা চাইছে এই ভোটটাও যদি পিছনো হোক। আমি আসবো শতরূপের কাছে। শতরূপ, এই যে বিভিন্ন ভার্সনগুলো চলে আসছে, কমিশন কি সত্যি বুঝতে পারছে না কেন সেখানে আদালতের দরজায় গিয়ে নক করে কড়া নেড়ে বোঝাতে হবে যে আর 2-3 দিন, এই যে ভয়াবহ আবহ রয়েছে এখানে আর 2-3 দিন, 2-3 সপ্তাহ বা 1 মাস মতো পিছিয়ে দেওয়াটা উচিত? এটা কেন কমিশন নিজে থেকে বুঝতে পারলো না? কেন মনে হচ্ছে বারবার, যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে কমিশনের সিদ্ধান্ত, আমি আবারও বলছি আদালত মনে করিয়ে দিচ্ছে কমিশনের সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু কমিশন নিজে থেকে কেন সেটা নিতে পারছে না? কোনো প্রভাব, কোনো সমস্যা কি সেক্ষেত্রে নেই? দেখুন, এই কমিশনের সিদ্ধান্ত এটা একটা গা বাঁচানো কথা, এই কথার মানে বাস্তবে ভিত্তি খুব কম। তার কারণটা হচ্ছে এটা একটা স্ট্যাটিউটেই লেখা আছে যে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন ভোটের ডেট ডিক্লেয়ার করে ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, এটা লিখিত আকারে রয়েছে। সুতরাং রাজ্য সরকারের ইচ্ছেকে ব্যতি রেখে রাজ্যের ইলেকশন কমিশন কখনো ভোটের ডেট ডিক্লেয়ার করতে পারে না। সে আজকের দিনেও পারে না, বামফ্রন্ট সরকারের আমলেও পারতো না, আগামীকাল যে সরকার আসবে তখনও পারবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে বৈষ্ণব চ্যাটার্জি বলছেন যে কমিশনের সিদ্ধান্তই শিরোধার্য, এখানে রাজনৈতিক দল হিসেবে আমাদের বলার কিছু নেই। আমাদের অবাক লাগে, এই স্টেট ইলেকশন কমিশনই যখন মীরা পান্ডে কমিশনার ছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোট হবে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে। তো
তখন এই বৈশানা চট্টোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের নেতারাই বলেছিলেন যে রাজ্য ইলেকশন কমিশন কে একা সিদ্ধান্ত নেওয়ার, রাজ্যের সরকার মনে করেছে সেন্ট্রাল ফোর্স লাগবে না, অতএব রাজ্যের সরকারের কথার বাইরে গিয়ে সেন্ট্রাল ফোর্স চাইতে পারবেন ইলেকশন কমিশন। মীরা পান্ডেকে আদালত অব্দি গিয়ে তারপর সেন্ট্রাল ফোর্স আদায় করে আনতে হয়েছিল। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন বৈষ্ণবদা এটাও বললেন যে আজকে যারা মানে যে ভোট হলে তৃণমূল জিতবে এটা নিশ্চিত, সুতরাং আজকে যারাই ভোট পিছিয়ে দেওয়ার কথা বলছে তারা হচ্ছে বিরোধী হিসেবে চক্রান্ত করছে। আমরা তো দেখলাম আজ থেকে 3 দিন আগে ঢাকঢোল বাজিয়ে 2 মাস ভোট বন্ধ রাখার কথা বললেন স্বয়ং অভিষেক ব্যানার্জি। তাহলে কি আমরা ধরে নেব যে অভিষেক ব্যানার্জিও এখন গোপনে সিপিএম এর এজেন্ট হিসেবে কাজ করছেন? অভিষেক ব্যানার্জি এখন সিপিএম এর এজেন্ট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করছেন? এই সমস্ত কথার কোনো মানে আছে? আর একথা ঠিক যে 1.5 বছর ধরে কোভিড চলছে, 2 বছর ধরে কোভিড চলছে, কিন্তু না না 17 এক্ষেত্রে শুধুমাত্র সিপিএম এর এজেন্টে কেন? এটা তো বিরোধীদের কথা বলছেন। বৈষ্ণবদা কিছুক্ষণ আগে বিরোধীদের কথা বললেন যে বিরোধীরা চাইছে ভোট পিছানো হোক, মানুষের ব্যাপার নয়। তাহলে সেক্ষেত্রে সিপিএম এর এজেন্ট কেন? বিজেপির এজেন্টের মতো তো ভার্সন পাওয়া যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিরোধীদের আমি সেক্ষেত্রে হ্যাঁ বিজেপির এজেন্টের মতো হতে পারে, কংগ্রেসের মতো হতে পারে, যাই হোক না কেন আমি বলছি সেক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী এজেন্ট হিসেবে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের বিরুদ্ধে চক্রান্ত করছেন? এসব কথার কোনো মানে আছে? আর দেখুন উনি আর একটা যেটা বললেন যে কোভিড 1.5 বছর ধরে চলছে, আজকে কেন ভোট পিছনের কথা হচ্ছে, একদিন তো আমরা ভোট চাইছিলাম। মানে দিনে যখন 22 জন মানুষ সংক্রমিত হচ্ছিলেন তখন আপনারা ভোট করালেন না, আজকে দিনে 22,000 মানুষ যখন সংক্রমিত হচ্ছে তখন বলছেন ভোট না করালে হবে না। আমি বৈষ্ণবদের কাছ থেকে কথাটা শুনে আমি একটুখানি এই কারণে হতাশ, কেন বৈষ্ণব চ্যাটার্জি নিজে একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, উনি নিজে একজন নির্বাচিত জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে। উনি যে শুধুমাত্র সন্ধ্যাবেলা টিভিতে তৃণমূল করেন এমন নয়, উনি মানে মাঠে ময়দানে তৃণমূল করেন। বৈষ্ণবদার এটা জানা উচিত যে ধরুন সল্টলেকে আমি বলছি তৃণমূলের একজন মানে কাউন্সিলর ক্যান্ডিডেট, তিনি করোনা আক্রান্ত হয়ে প্রচারে থাকতে পারছেন না, বাড়িতে শুয়ে আছেন। প্রতিটা রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে ইলেকশন এজেন্ট থেকে শুরু করে একাধিক কর্মী তারা কোভিড আক্রান্ত হয়ে পড়ছেন। এবং এখন এমন অবস্থা হয়েছে, ধরুন ভোটের আগের দিন অবধি আমি যাকে ঠিক করবো যে এই লোকটা কালকে আমার পোলিং এজেন্ট হবে একটা বুথে, এবং এটা আমি খালি সিপিএম বলে বলছি না, যে সিপিএম কি আরএসপি কি ফরওয়ার্ড ব্লক কি তৃণমূল বিজেপি সবার জন্যই এটা সত্যি। আগের দিন রাত্রিবেলা ঠিক করা হচ্ছে যে একটা লোক ইলেকশন এজেন্ট হবে, পরের দিন দেখা যাচ্ছে সে কোভিড পজিটিভ। আগের দিন ঠিক হচ্ছে এই লোকটা পোলিং এজেন্ট হবে, পরের দিন দেখা যাচ্ছে কোভিড পজিটিভ। কাউন্টিংয়ে আপনি আগের দিন ফর্ম ফিল আপ করলো, তার ডকুমেন্ট জমা দিয়ে আসা হলো যে এ হচ্ছে কাউন্টিং এজেন্ট হবে, কাউন্টিং এর দিন সকালবেলা দেখা গেল তার কোভিড সিমটম, সে কোভিড পজিটিভ। এই কলকাতাতে এই ঘটনা ঘটেছে, কলকাতা কর্পোরেশন ভোটের সময়, আজকে এই জিনিস ঘটছে, সল্টলেকে ঘটছে, আসানসোলে ঘটছে। এটা আমি খালি এটা বামফ্রন্টের পক্ষ থেকে বলছি না, যে কোনো রাজনৈতিক দলের কর্মীরাই এই বাস্তবতাকে ফেস করছে। এবং শুধু তাই নয়, আমি এর উত্তরগুলো বৈষ্ণবদার কাছ থেকে নেব। স্বর্ণালী, আমার যেটা মনে হয় তা হচ্ছে এনারা কোভিড বলেই, আমি জাস্ট আমার কথাটা শেষ করি স্বর্ণালী, আমি জাস্ট একটা কথা বলে আমি আমার কথাটা শেষ করছি। আমাদের এটা ঘোরতর ধারণা যে আজকে এই কোভিড বলেই, কোভিডের এই পিক চলছে বলেই এরা আরো বেশি করে ভোট করাতে চায়, কেননা তৃণমূল ফাঁকা বুথ চায়। একটা রাজ্যের একটা বড় অংশের মানুষ এখন কোভিড আক্রান্ত, তারা আইসোলেশনে রয়েছেন। একটা বড় অংশের মানুষ কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকার ফলে, বিশেষ করে বয়স্ক মানুষেরা বা যাদের কোমরবিডিটি আছে তারা বুথে যাবেন না ভোট দিতে। এটাই চায় তৃণমূল, ওরা ফাঁকা বুথ চায় যেখানে ভোটাররা অ্যাবসেন্ট থাকবেন, তৃণমূলের লোকেরা তাদের ভোটটা দিয়ে দিতে পারবে। থাকাকালীন ভোটটা হলে এদের এই কারণে সুবিধা, এরা ফাঁকা পোলিং বুথ পাবে, সেই কারণেই কি রাজ্যের মানুষকে বিপদে ফেলছে ওরা এইভাবে। না শুধুমাত্র নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছেন, এবং বৈষ্ণবদা বলছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই, কিন্তু রাজ্যের সঙ্গে সিদ্ধান্তটা রাজ্যের সঙ্গে মিলে নিতে হবে। এবং আরো কিছু প্রশ্ন তুলে দিলেন সতেরোভাবে। বৈষ্ণবদা আসবো আপনার কাছে, রাজস্বীর কাছে একবার আসি। বিরোধীরা চাইছে না, যদিও কিছুক্ষণ আগে বিক্রম বলছিলেন যে মানুষের কথা ভেবে আরো কটা দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হবে, এতদিন ভোট হয়নি, আর যদি 1 মাস পরে ভোট হয় তাহলে কি এমন ক্ষতি হবে। কিন্তু বিরোধীরা এই 1 মাসে কি বিরোধীরা ভোট ব্যাংক খুব ভালো ফিরিয়ে আনতে পারবে? এই যে বিরোধীদের কথা বলা হচ্ছে যে আপনারা চাইছেন না, আপনাদের তরফ থেকে বলা হচ্ছে প্রেস কনফারেন্স করে, আপনারা বলছেন যে ভোট পিছিয়ে দেওয়া হোক, সতেরো কিছুক্ষণ আগে বললেন, সত্যি কি সেই বিষয়টা আদৌ এক্ষেত্রে প্রাসঙ্গিক, প্রযোজ্য? রাজস্বী, প্রশ্নটা বৈষ্ণব বাবুর কাছে এখানেই থাকছে যে আগামী 3-4 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে এমন কি ঘটনা ঘটতে পারে যে ভয়ে উনি ভাবছেন যে 3-4 মাস পরে তাহলে পরে তৃণমূলের আর এই বেসটা থাকবে না। আমি নিজে কলকাতা কর্পোরেশনে প্রার্থী ছিলাম, এবং বিরোধী দল হলে পরেও শতরূপবাবু যে কথাটা বলেছেন 100% ঠিক কথা বলেছেন। আমি নিজে এটাকে ফেস করেছি এবং ভুক্তভোগী এবং দেখেছি। কলকাতা কর্পোরেশনেও এই কোভিড আবহাওয়ায় মানুষ বেরোননি ভোট দিতে, ফাঁকা ফাঁকা বুথ গেছে, সিসিটিভি ফুটেজ দেখলে পরিষ্কার হয়ে যাবে। এবং সেখানে
হুলিয়ে ছাপ্পা মারতে সুবিধা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে। দমদম থেকে, ভাঙড় থেকে, নিমতা থেকে, ক্যানিং থেকে লোক নিয়ে এসে ছাপ্পা মারানো হয়েছে। তো সেটাকেই আরেকটা রিপিট টেলিকাস্ট করতে চাইছে। তো যদি এতটাই কনফিডেন্স থেকে থাকবে তাহলে 3-4 মাস ডেফার করতে কি এমন সমস্যা? মানে কেন মনে হচ্ছে যে 3-4 মাস পরে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জনসমর্থনটা আর থাকবে না, যেটাকে ওনারা তথাকথিত জনসমর্থন বলছেন, যেখানটাতে বিধানসভাতেও আমরা ধরে নিচ্ছি কিচ্ছু হয়নি, কাউন্টিং এজেন্টসদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে কোনো রকম রিজার্ভ মেশিনস নিয়ে এসে সেখানে ভোট গণনায় কোনো রকম কারচুপি হয়নি, কোনো ছাপ্পা ভোট কর্পোরেশনে পড়েনি, কিচ্ছু হয়নি, সব মিথ্যে কথা। তাহলে ভয়টা বৈশ্যানর বাবুদের ঠিক কোথায়? ওনাদের তো কনফিডেন্সটা অনেক বেশি হয়। না, ভয় তো নয়, ওনারা তো বলছেন যে কমিশনের সিদ্ধান্তই ফাইনাল। ওনারা তো ভয়ের বিষয় কোত্থেকে আসছে রাজস্বী? সেটা হয়ে থাকে তাহলে পরে কমিশনের সিদ্ধান্ত তো আমরা দেখেছিলাম ভবানীপুর বাই ইলেকশনসে, এই ইলেকশন কমিশনই তো বলেছিল সাংবিধানিক সংকট নাকি তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচিত না হন। আচ্ছা, বৈষ্ণবদের কাছে আসি। বৈষ্ণবদের রাজস্বী, বিজেপি এবং বাম বিজেপি একই জায়গায় বলছে তাদের কোনো স্বার্থ নয়, শাসক দলকে একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে এই সিদ্ধান্তটা নিতে হতো। বৈষ্ণবদা, বাম বিজেপির একযোগে আক্রমণ। বৈষ্ণবদা, না হাইকোর্ট কিন্তু না হাইকোর্ট কিন্তু ওনারা যারা বলছেন সেটা একটু তথ্যগতভাবে ভুল বলছেন। প্রথম কথা যে আজকে হাইকোর্ট যেটা বলেছেন যে ইলেকশন কমিশনকে বলেছেন সিদ্ধান্ত নিতে, এটা ইলেকশন, আমরা তো বলছি ইলেকশন কমিশন অটোনমাস বডি, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি কোভিড প্রোটোকল মেনে, যদি স্যানিটাইজার ইউজ করে, যদি মুখে মাস্ক পরে নির্বাচন হয়, তাহলে কলকাতা পৌরসভা ছিল, তাহলে বিধানসভায় যে বিজেপি এত কথা বলছে, বিধানসভায় যখন নির্বাচন হয়েছিল 8 দফায় 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে দিয়ে, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করার পরেও তো বিজেপি শোচনীয়ভাবে পরাজিত হলো, বাম শূন্য হয়ে গেল, তৃণমূল কংগ্রেস 213টা আসন পেল। তারপরে কলকাতা পৌরসভা হলো, কলকাতা পৌরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিতলো। তা নির্বাচনের ফলাফলে হেরে গেছে এই গ্রাফটা দেখার জন্য ওনাদের শ্রমিক ভট্টাচার্য বলছে 1 মাস পেছানোর কথা। শুধু শ্রমিক ভট্টাচার্য তো নয়, শুধু শ্রমিক ভট্টাচার্য তো নন, একই সঙ্গে কিছুক্ষণ আগে 17 একটা প্রশ্ন তুলে দিলেন, শুধু শ্রমিক ভট্টাচার্য তো নন, একই সঙ্গে আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এই সময়টায় ভোট করার খুব একটা প্রয়োজন বলে তিনি দেখতে পাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টারটাকে কেন বাদ দিয়ে দিচ্ছেন আপনারা? তিনিও তো আশঙ্কা প্রকাশ করেছেন, সময় তো একরকম ছিল না, করোনার সময় সেই সময় আর এই সময়। না কথাটা তো আপনি তো না কথাটা না, তাহলে শুধু বিরোধীদের কেন তোপ দাগছেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি, না রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচন যেখানে ঘোষণা হয়ে গেছে, দুটোকে এক করে একটা ব্যাপারটাকে বুঝতে হবে। এখন নির্বাচন ঘোষণা 4 দিন 5 দিন 7 দিন বাকি আছে, এখন হাইকোর্টে মামলা হলো, প্রশাসনিক আলোচনা হলো, আদালতে আদালতের বিষয়টা আদালত রায় দিয়েছে আজকে, আদালত ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। এখন বিজেপি আর সিপিএম যেহেতু হেরে যাবে, বিজেপি সেই জন্য উনি বলছেন যে ব্যাক ক্যামেরা ছিল, বিভিন্ন জায়গায় ক্যামেরা ছিল, বিভিন্ন বুথে ক্যামেরা ছিল, তারপরে দেখা যাচ্ছে ওরা এত সবে হেরে গেছে নির্বাচনে। আপনি সোনালী, আমি একটা কথা বলতে পারি? আমি আসবো রাজস্বী, আসছি, শত্রুপের কাছে একবার যাব। পরাজিত আর্তনাদ করে বলছেন যে আমাকে, সোনালী আমি একটা কথা বলতে পারি? পরাজিত আর্তনাদ, আমি আসবো বৈষ্ণবদা, যদিও শত্রুপের কাছে আমি আসবো, তবে শত্রুপের কাছে আমার একটা প্রশ্ন আছে। শত্রু, মাস্ক আর স্যানিটাইজার নিয়ে যদি গঙ্গাসাগর মেলা হতে পারে, তাহলে ভোট করানোতে কি আপত্তি? ভোটের ক্ষেত্রে বা কি সমস্যা? শত্রুপের কাছে আসছি, বৈষ্ণবদা। শত্রুপ, মুখে মাস্ক আর পকেটে স্যানিটাইজার নিয়ে মেলা হয়ে যাচ্ছে। আমাদের তো পরিষ্কার বক্তব্য হচ্ছে যে মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলে, আমাদের তো পরিষ্কার বক্তব্য হচ্ছে যে মানুষের জীবনকে সংকটে ফেলে গঙ্গাসাগর মেলা হওয়া উচিত ছিল না এই সময়, এবং এই মুহূর্তে যা অবস্থা তাতে ভোটও হওয়া উচিত নয়। দেখুন, একটা কথা আমি বলি যে বৈষ্ণবদা, আমি বারবার বলছি, উনি আইন না জেনে, উনি একজন উকিল, উনি আইন জেনেও আইনটাকে বারবার করে পাশ কাটাচ্ছেন। উনি বলছেন যে পুরোটাই ইলেকশন কমিশনের ওপর, কিন্তু ইলেকশন কমিশন রাজ্য সরকারের সঙ্গে কনসাল্ট করেই ভোট ডিক্লেয়ার করতে বাধ্য, এটা আমরা সবাই জানি। হ্যাভিং সেড দ্যাট, আমি সেই প্রসঙ্গটাকে ব্যতি রেখে বলছি, গতকাল অবধি যা হয়েছে সেটা দিন, আজকে দুপুরবেলা হাইকোর্ট এই কথাটা বলার ফলে তো আজকে একটা নতুন পরিস্থিতি তৈরি হলো, যেখানে ইলেকশন কমিশনকে একটা নতুন সিদ্ধান্ত নিতে হবে যে হয় 22 তারিখ ভোট হবে অথবা হবে না।
বলছি আমি জাস্ট কথাটা শেষ করি, আমরা তো দূরে দূরে আছি, কেউ কাউকে ইন্টারাপ্ট করছি না, এইভাবেই আমরা জাস্ট কথাটা বলি। প্লিজ শতরূপ শেষ করুন। সেটা হচ্ছে আজকে দুপুরবেলা হাইকোর্টের এই রায়ের ফলে তো একটা নতুন পরিস্থিতি তৈরি হলো, যেখানে আজকে ইলেকশন কমিশনকে একটা নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ইলেকশন কমিশনের কাছে আজকে দাঁড়িয়ে সিপিআইএম এর দাবিটা আমরা বলেছি, বিজেপির কথা বিজেপি বলেছে, কংগ্রেসের কথা কংগ্রেস বলেছে। তৃণমূলের রাজনৈতিক দল হিসেবে আজকে সন্ধ্যাবেলা অবস্থানটা কি? দুদিন আগে অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন সেটাই কি আজকে তৃণমূলের অবস্থান, নাকি আজকে বৈষ্ণব চ্যাটার্জি যেটা বলছেন সেটা তৃণমূলের অবস্থান? কারণ দুটো কথা এক নয়। অভিষেক ব্যানার্জি যা বলেছিলেন এবং আজকে বৈষ্ণব চ্যাটার্জি যা বলছেন, দুটো কথা মিলছে না। কোনটাকে আমরা তৃণমূলের অবস্থান হিসেবে ধরবো? আমি আসবো বৈষ্ণবদার কাছে। তবে এই যে প্রসঙ্গটা, একদিকে একটা দুটো আলাদা ভার্সন, পাশাপাশি বৈষ্ণবদা যে বলছেন বারবার করে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই শেষ কথা। সত্যি কি নির্বাচন কমিশন একা সিদ্ধান্ত নিতে পারে, যেটা আদালতকে কোথাও যদিও বলতে হয়েছে? আসল ছবিটা কি, কোথায় সমস্যার জায়গা? প্রভাতদা আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। প্রভাতদার কাছে আসবো প্রভাতদা, তবে তার আগে সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আমি আসছি যে আদৌ বিষয়টা যেরকম দেখছি, মানুষজন তো ভোট দেবেন, তারা দেওয়ার জন্য তৈরি রয়েছেন বহু বছর ধরে, বলা ভালো। বহু জায়গায় বহু পুর নিগম প্রায় 4 বছর 5 বছর ধরে অপেক্ষা করে রয়েছে ভোট হওয়ার জন্য। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসল সমস্যাটা, ধোঁয়াশার জায়গাগুলো কোনগুলো? একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, যে সামনে রাজ্যের 4 পুর নিগমের ভোট রয়েছে এবং তার আগে নির্বাচন কমিশনের ভূমিকা, যাবতীয় দায়িত্ব কোথাও আদালতকে মনে করে দিতে হলো আরো একবার। এবং কোথাও আমরা এর সঙ্গে সঙ্গে 2013-র কথা বলছিলাম, মীরা পান্ডের কথা, যে সময় সত্যি সত্যি তাকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যন্ত কোথাও আরো অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই ঠিক 2022-এ দাঁড়িয়ে এসে নির্বাচন কমিশন তার নিজস্ব সিদ্ধান্ত কোনটা, কি হওয়া উচিত, সেটা বুঝেই পাচ্ছে না। প্রভাত দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। প্রভাতদা, বারবারই কোথাও বলা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো নেওয়া এবং নেওয়ার দায়িত্বে নেপথ্যে নির্বাচন কমিশনকে নিতে হবে, আদালতও বলা হচ্ছে, এবং শাসক দল বিরোধী দল প্রত্যেকে একটা জায়গায় একই সুর রয়েছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে হবে, নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নিক, সেই সিদ্ধান্তই শিরোধার্য। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি সত্যি একা নিতে পারতো? কোথায় এই এত কনফিউশন, ধোঁয়াশা? প্রভাতদা কি বলবেন? সরকারি আমার সাবমিশন হচ্ছে এই যে আমি এই বিষয়টা ত্রিমাত্রিক। এর একটা আইনি সাংবিধানিক জায়গা আছে, আর একটা রাজনৈতিক জায়গা আছে, আর একটা বাস্তবতার জায়গা আছে। আমি গত 3 দশক ধরে এই স্থানীয় সরকার নিয়ে লেখাপড়া করছি এবং আমি সম্প্রতি একটি অত্যন্ত বড় প্রবন্ধ লিখেছি। সেখানে এটাই বলার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষের সংবিধান সংশোধন করে যার মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশন তৈরি হলো, তার কিন্তু জটিলতা নিয়েই তৈরি হয়েছে। এটা আমাদের বোঝা দরকার যে লোকাল গভর্নমেন্ট ভারতবর্ষের সংবিধানের স্থান রাজ্য সরকারের তালিকাভুক্ত বিষয়। ফলে সংবিধান যখন সংশোধন করা হয়েছিল, তখন যে তুমি ধোঁয়াশার কথা বলছিলে, সে ধোঁয়াশার থেকে বেরিয়ে আসার উপায় ছিল না যারা সংবিধান সংশোধন করেছিলেন। ফলে রাজ্য নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটটা ছিল এই যে অতীতে নির্বাচনগুলো রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার জড়িত ছিল। তারপরে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার হাত থেকে নির্বাচনকে বের করে আনার জন্য রাজ্য নির্বাচন কমিশন পৃথকভাবে সাংবিধানিক মর্যাদা দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের আইনগুলো প্রত্যেক রাজ্য সরকার নিজের ভাবে তৈরি করেছেন, রুলস নিজের ভাবে তৈরি করেছেন। মহারাষ্ট্রে রাজ্য নির্বাচন কমিশনার যখন বললেন যে আমি ডেপুটি মেয়র বা মেয়রের নির্বাচন করা উচিত, এই কথা বলার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলি ব্রেচ অফ প্রিভিলেজের চার্জ নিয়ে সেই ভদ্রলোককে 3 বছর জেল খাটতে হয়েছিল, 2 বছর জেল খাটতে হয়েছিল। তো কিন্তু আদালতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, সংবিধান যারা যারা সংবিধান সংশোধন করেছিলেন তাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তারা কিন্তু চেয়েছিলেন একটি নিরপেক্ষ, স্বাধীন, স্বতন্ত্র, অটোনমাস নির্বাচন কমিশন হোক, এবং সেটাই হওয়া উচিত ছিল গণতন্ত্রের জন্য। কিন্তু আদপে এই রাজ্যের ক্ষেত্রে তো সেই ছবিটা নেই প্রভাতদা। এই রাজ্যের ক্ষেত্রে তো সেটা সংশোধন করা হয়নি। এই রাজ্যের ক্ষেত্রে তো বাম আমল থেকে রাজ্যের সঙ্গে মিশেই এই একসঙ্গে থেকেই এই নির্বাচন কমিশনের কাজ করার কথা, রাজ্য নির্বাচন কমিশনের। তো সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন একা সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু সংবিধান পশ্চিমবঙ্গ সরকার বা অন্য যে কোনো রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকারকে বাদ দিয়ে করা সম্ভব নয় বলে আমার নিজের বিশ্বাস। কারণ সংবিধানের ধারায় বলা আছে যে আমাদের স্থানীয় সরকারটা হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়। সুতরাং রাজ্য তালিকাভুক্ত বিষয় যদি এটা হয়,
তাই রাজ্য সরকারকে অন্ধকারে রেখে সবকিছু করা যাবে বলে সংবিধান সম্মত বলে আমার নিজের মনে হয় না। সুতরাং পুরো স্বতন্ত্র স্বশাসিত একটি রাজ্য নির্বাচন কমিশন তৈরি করা মুশকিল। এবং কিন্তু আদালত একাধিকবার বলতে চেয়েছেন যে রাজ্য নির্বাচন কমিশন স্বশাসিত হোক। গোয়ার মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বললেন যে তোমরা একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে তোমরা স্টেট ইলেকশন কমিশনার করেছো, এটা সংবিধানের স্বশাসিত যে রাজ্য নির্বাচন কমিশন তৈরি করার ভাবনা তার বিরোধী, সুতরাং তোমরা সংবিধান ভেঙেছো। অর্থাৎ মাননীয় আদালতও চাইছেন, সংবিধান যারা তৈরি করেছে, যারা সংশোধন করেছিলেন তারাও চাইছেন, এবং ভারতবর্ষের জনগণও চাইছেন যেটা স্বশাসিত স্বাধীন একটা নিরপেক্ষ রাজ্য নির্বাচন কমিশন তৈরি হোক। কিন্তু এখানে একটা সাংবিধানিক জটিলতা আছে, সেটা বোধহয় বোঝা দরকার। এই জটিলতাটার থেকেই যে সমস্যাগুলো হচ্ছে, প্রশ্নগুলো তুলেছিলেন, আমি জটিলতাগুলো নিয়ে আসছি বৈষ্ণবদের কাছে আসি। বৈষ্ণবদের একটা বিষয় তো স্পষ্ট যে জটিলতা একটা জায়গায় রয়েছে সাংবিধানিক, যেটা অন্যরকম ভাবে বলছিলেন প্রভাত দা। কিন্তু এটা তো ঘটনা যে রাজ্যকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না, এবং সেক্ষেত্রে এই 22 জানুয়ারি বা এই সিদ্ধান্ত, এক্ষেত্রে নিশ্চয়ই রাজ্যের সঙ্গে সিদ্ধান্ত কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এখন আলাদা করে যে প্রশ্নগুলো কোথাও কিছুক্ষণ আগে বিরোধীরাও আপনাদের জন্য করছিলেন, শতরূপ করছিলেন, একই সঙ্গে রাজস্বী করছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কি অবস্থান হতে পারে সেক্ষেত্রে? আজকের ডেটে যেখানে দাঁড়িয়ে আছে সেটা টোটালটাই ইলেকশন কমিশনারকে সিদ্ধান্ত নিতে হবে। স্টেট ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবেন 48 ঘন্টার মধ্যে নির্বাচনের ব্যাপারে, সেটা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর আপনি যদি বলেন যে বিরোধীরা তো এতদিন ধরে ভোট চাইছিল, 2 বছর ধরে বলেছিল যে পৌরসভা নির্বাচনগুলো কেন হচ্ছে না। তো যখন পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে, তখন যখন আজকের ডেটে তো হাইকোর্টে চলে গেছে, মামলা করেছে হাইকোর্ট, চলে গেছে হাইকোর্ট বলেছে, স্টেট ইলেকশন কমিশনারকে হাইকোর্ট বলেছে। এবার হাইকোর্ট যখন বলে দিল, বিধানসভা নির্বাচন যখন ওরা পরাজিত হয়ে গেল, যখন 22,000 পজিটিভ কেস, তখন ভোট করানো হচ্ছে না। 3 বছর ধরে আপনারা ফেলে রেখেছেন। হাইকোর্ট বলেছে স্টেট ইলেকশন কমিশনারকে। আজকের ডেটে তো আপনি রাজ্য সরকারকে, আপনার রাজনৈতিক এজেন্ডা হতে পারে রাজ্য সরকারকে দোষ দেওয়া, আজকের ডেটে তো হাইকোর্ট স্টেট ইলেকশন কমিশনকে বলেছে। এই মুহূর্তে আমি এটাই জিজ্ঞেস করছি যে হাইকোর্ট বলেছে ইলেকশন কমিশনকে, এই মুহূর্তের কিন্তু অভিষেক ব্যানার্জি আপনি তো 2 দিন আগে যেটা বললেন, বৈষ্ণবদা আপনি কি অভিষেক ব্যানার্জির সঙ্গে একমত নাকি একমত নন? ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, হাইকোর্ট বলেছে। এক সেকেন্ড, আমি একটা কথা বলছি, আমি বললেন আজকে হাইকোর্ট বলেছেন ইলেকশন, আমি জাস্ট আমার প্রশ্নটা শেষ করি। আজকে হাইকোর্ট বলেছেন ইলেকশন কমিশনকে একটা নতুন সিদ্ধান্ত নিতে হবে আজকে, হয় তারা ভোট নিয়ে এগোবে অথবা এগোবে না। এমত অবস্থায় প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা অবস্থান থাকবে, ইলেকশন কমিশনের কাছে একটা দাবি থাকবে। আমি জানতে চাই তৃণমূলের দাবিটা কি? অভিষেক ব্যানার্জি যেটা 3 দিন আগে বললেন সেটাই কি আজকে তৃণমূলের দাবি, নাকি তৃণমূলের দাবি পাল্টেছে? শুনেনি, বৈষ্ণবদার কাছে যাই। বৈষ্ণবদা, স্টেট ইলেকশন কমিশনকে হাইকোর্ট নিতে বলেছে না, হাইকোর্ট কিন্তু কোন পার্টিকে জানাতে বলেনি স্টেট ইলেকশনকে তার মতামত। আমরা তো অলরেডি আমাদের মতামত জানিয়েছি। আজকের ডেটে কিন্তু হাইকোর্ট বলেছে স্টেট ইলেকশন কমিশনকে বলেছে। আর আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাবা আমি জিজ্ঞেস করছি হাইকোর্ট বলেছে ইলেকশন শেষ করতে দিন শতরূপ প্লিজ, শতরূপ শেষ করতে দিন কেন? বৈষ্ণবদা প্লিজ, কায়দা আপনি বৈষ্ণবদা শেষ করুন, শতরূপ শেষ করতে দিন। বৈষ্ণবদা প্লিজ বলুন। আরে আমি ঘুরিয়ে দিচ্ছি, আপনি বারবার করে বলে যাচ্ছেন হাইকোর্ট বলেছে। আরে হাইকোর্ট তো বলেছে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, তাই নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ভোট হবে অথবা হবে না, কিন্তু একটা রাজনৈতিক দলের তারা স্ট্যান্ড থাকবে। আপনার দলের স্ট্যান্ডটা কি? আপনি বারবার হাইকোর্ট দেখাচ্ছেন কেন? আপনার দলের স্ট্যান্ডটা বলুন না, আপনার দলের স্ট্যান্ডটা কি? হাইকোর্ট তো সিদ্ধান্ত বলেছে। আমাদের কথা আমরা অলরেডি স্টেট ইলেকশন কমিশনারকে বলেছি, পয়েন্ট নেই বলুন, আমরা আমাদের কথা বলেছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন
অভিষেক ওটাই তো বন্দ্যোপাধ্যায় কথাটা। তিনি তার আপনারা বক্তব্য স্টেট ইলেকশন স্পষ্টভাবে কমিশনকে দরজার জানিয়েছেন ভেতর যেটা বলেন, এবং আর তিনি যে অভিষেক মডেলে ব্যানার্জি কাজ নিজে যেটা বলেন করছেন দুটো ডায়মন্ড আলাদা। হারবারে দলের সেটাকে ভেতর আপনাদের আমি এই জায়গাতেই আসতে চাইছিলাম। বলুন সেটা স্বীকার করে নিন। আপনি আপনার ভেতরে ইলেকশন কমিশনের কাছে বলেন আপনাদের এক্ষুনি ভোট প্রবলেমটা করান, কি? ওটা আপনাদের আপনারা পলিটিক্যাল ওদের ইন্টেনশন। ওটাকে আর একটা মিডিয়ার জায়গায় সামনে এসে অভিষেক ব্যানার্জি ঘুরিয়ে দেওয়ার বলেন 2 মাস চেষ্টা ভোট বন্ধ থাক, ওটা হচ্ছে আজকে- ইমেজ বিল্ডিং এক্সারসাইজ। আমি এই জায়গাতেই আসতে চাইছিলাম। ইলেকশন কমিশনকে একরকম ভাবে চালিত না করে না আপনি কথা ঘুরিয়ে দিলে হবে না তো। আপনি কথা ঘুরিয়ে দিলে হবে না। বলা হয়েছে এক কথা আর আপনি টিভিতে বসে এক কথা বলছেন। কত বড় জনগণের উনি যথেষ্ট ভালো কাজ করছেন, উনি ডায়মন্ড হারবারের মানুষের জন্য যথেষ্ট ভালো কাজ করছেন, কিন্তু আপনি কথা ঘোরানো তো আমি কথা ঘোরাতে দেবো না। আপনাদের এই হিপোক্রেসি রিভিল করার দরকার আপনারাই ছিল। হিপোক্রেসি করছেন। ক্যামেরার সামনে হাইকোর্ট বললো এক কথা আর আপনি এখানে এসে আরেকটা কথা বলছেন। আরে ভণ্ডামিটা কারা করে মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছে। আপনারা আমি যে বলছি বৈশাখ দা, আপনারা মানুষ আপনাদের দেখতে পাচ্ছে চোখের আপনাদের সামনে। বক্তব্য মানুষ জানে দেখতে পাচ্ছে চোখের আপনারা সামনে। যে কতটা ভণ্ড। কমিশনের কাছে একটা কথা বলেন, ক্যামেরার সামনে অন্য কথা বলেন। আপনাদের তো এতই ভালো আপনারা আপনার কথা যে মানুষ আর অভিষেক আপনাদের ব্যানার্জির শুনলো। কথা এই কারণে আলাদা। আরে অভিষেক আপনার বন্দ্যোপাধ্যায় তো কথাটা কাজ হচ্ছে করছেন তৃণমূলের ডায়মন্ড political না, না, আমি- intention। আমি- আমি এবার conclude করি একটু। কথা হচ্ছে ওর বিষয়। বৈষ্ণব দা, অভিষেক আমি conclude করি। বিক্রমের কাছে আসবো একটু। রাজনৈতিক অধিকার থাকবে না কথা বলার, এই এটা ধরনের স্বীকার কথা করুন। বলার আমার মনে হয় উচিত নয় কারুরই। আপনারাও একসময় বিরোধী ছিলেন, সেটা মাথায় রাখবেন। আমি আসবো রাজস্বী ও বিক্রমের কাছে আসি। বিক্রম, এই রাজনৈতিক দ্বন্দ্বগুলো তো চলছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি এই যে নির্বাচন কমিশনকে আবারও একবার মনে করে দিতে হচ্ছে বিভিন্ন সময় দলের মধ্যেও, যদি বৈষ্ণবদা অস্বীকার করতে চাইছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই বলেছেন যে এই সময় দাঁড়িয়ে ভোট হওয়া, আগে মানুষ পরে ভোট, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা তৈরি হয়েছে, সেখানে কি মনে হয় কি সত্যি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে এই দিন নিয়ে ভাববে যে 6 থেকে 8 সপ্তাহ পিছোতে বলেছে আদালত, একটা অনুরোধ রেখেছে, সেটা আদৌ একা একা নিতে পারবে কমিশন? কি মনে হয় 48 ঘন্টার মধ্যে তো সিদ্ধান্ত জানাতেই হবে? আইনজীবী হিসেবে আপনার মত, বিক্রম। কোথায় বলেছে এটা দেখান তো আমাকে, কোথায় বলেছে? পেছাতে বলেছে কোথায়? আপনি বলে দিলেই হবে পিছাতে বলেছে। কোভিড ছিল 752, সেইটা এই 14ই ডিসেম্বর 14ই জানুয়ারি 2022-এ এক লাফে বেড়ে হয়ে গেল 22,000। ফিগারটা কোন জায়গাতে যাচ্ছে? পাবলিক হেলথ ইজ অ্যাট স্টেক পশ্চিমবাংলায়। এই মুহূর্তে তো ডিসিশন নেওয়া উচিত। এবং আদালতে যখন সওয়াল জবাব চলছিল, তখন জজ সাহেব বারবার করে স্টেটকে জিজ্ঞেস করছিল আইনে যাই থাকুক স্টেটের স্ট্যান্ড কি। স্টেট তাদের কোনো স্ট্যান্ডই কিন্তু আদালতে জানাতে পারেনি। স্টেট সেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে আইনের কথা বলে সে বলছে নির্বাচন কমিশন ডিসিশন নিই। স্টেটের তো একটা নিজের স্ট্যান্ড থাকবে। আমি আইনে একটা জিনিস আছে, কিন্তু আমার তো একটা স্ট্যান্ড থাকবে। নির্বাচন হবে, নির্বাচন হবে 15 দিন 20 দিন 1 মাস পিছলে কার কি যায় আসে? কিচ্ছু যায় আসবে না। 3 বছর ধরে তো এমনি নির্বাচন হচ্ছে না। কলকাতা কর্পোরেশন নির্বাচন হলো, তারপরে দেখুন তো কলকাতার কোভিড পরিস্থিতির কি অবস্থা। আসছি কি অবস্থা কোন জায়গায়? আমি একদম ডিবেট শেষ করব। শতরূপ একদম লাস্ট 30 সেকেন্ড। শতরূপ প্লিজ শেষ করব আমি ডিবেট। আমি জাস্ট একটা কথা বলছি, আমার আপত্তির জায়গাটা কোথায় জানো তো? আজকে তৃণমূল যদি সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে মিডিয়ার সামনে সর্বত্র বলতো যে আজকের তারিখে আমরা ইলেকশন করার পক্ষে, আমার সেখানে বলার কিছু ছিল না, একটা দলের স্ট্যান্ড। এদের সমস্যাটা হচ্ছে এরা ভেতরে গিয়ে একটা কথা বলে আসছে, আর অভিষেক ব্যানার্জিকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে মহাপুরুষ বানাচ্ছে। ভেতরে গিয়ে বলে আসছে ইলেকশন করতে হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তো যুবরাজ এসে বলছে যে 2 মাস ইলেকশন বন্ধ থাক, ওর ইমেজ বিল্ডিং এক্সারসাইজ হচ্ছে। এই নাটকবাজি হবে না। এদের হিপোক্রেসি আরে তো অলরেডি ইলেকশন কমিশনারকে পার্টি তার স্ট্যান্ড জানিয়েছে। আপনি দুরকম কথা বলছেন। আপনি আপনার মতো করে ব্যাখ্যাটা বলুন, নাকি আমি ধরে নেব যে আপনি কল্যাণ ব্যানার্জির লবিতে? তৃণমূলে তো এখন একটা অভিষেক পন্থী, একটা কল্যাণ ব্যানার্জি বন্দী হয়েছে। আপনি তখন কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তে আপনি কল্যাণ ব্যানার্জি পক্ষে, এটা বলবে সেটা আমি তৃণমূলের কল্যাণ ব্যানার্জি কমিশন যা বলবে। আরে অভিষেক ব্যানার্জি কি বলছে, আপনি কি বলছেন? যেটা বলেছেন না, আমার তো বোঝা যাচ্ছে বৈষ্ণবদা সেইভাবে সেই ভার্সনে যাবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলুন আমরা ইলেকশন কমিশনের কথা মানবো, কিন্তু দল হিসেবে আমরা মনে করি এখন ইলেকশন হওয়া উচিত নয়, এরপর ইলেকশন কমিশন যা বলবে আমরা তাই মানবো। বলুন এই কথাটা। আপনি বলুন দল হিসেবে তৃণমূল মনে করে এখন ভোট হওয়া উচিত নয়, কিন্তু ইলেকশন কমিশন ফাইনালি যা বলবে আমরা তাই করব। এইটুকু বলুন। আপনার ক্ষমতা থাকলে বলুন। আপনি আমাকে ঠিক করে দেবেন আমি কি বলবো আমি কি না বলবো? আপনি আপনার কথা আপনি ঠিক করে দিতে পারেন। অভিষেক ব্যানার্জি বলেছে, আপনি বলুন।
আমরা সিপিএম ছাড়ুন, আপনি অভিষেক ব্যানার্জির কথাটা রিপিট করুন, আপনি অভিষেক ব্যানার্জির কথাটা রিপিট করুন। আমি আপনাকে খালি বলছি আপনার সময় শেষ একদম, সময় শেষ একদম, সময় শেষ। আপনি পরিষ্কার বলুন আপনার দলের স্ট্যান্ড ইলেকশন কমিশনের কথা আমরা মানব না। সামনে বসে একটা গ্রিন সিগন্যাল রয়েছে যে সত্যি সত্যি বলছি তো, আমি আবার একবার বলছি যে সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে যদি সবকিছু হতে পারে, সবকিছু খোলা থাকতে পারে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে বা সমস্যা কোথায়? তৃণমূল কংগ্রেস এই স্ট্যান্ড এর আগেও ক্লিয়ার করেছে, যদিও আমি এই বিতর্কে আর যাচ্ছে না, কারণ যেদিকে যাচ্ছে বিষয়টা আমি আপনি মাঝখানে ফাটাফাটি আটকে গেছেন। এখানে শেষ করছি, ডিবেট শেষ করছি। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই এই সময়ের মধ্যে নজর রাখবো। একদম সময় শেষ একদম। অবশ্যই 48 ঘন্টা যে সময়সীমা দেওয়া রয়েছে সেদিকে নজর রাখবো আমরা, যে আসলে ইন্ডিপেন্ডেন্টলি নিরপেক্ষভাবে কমিশন আদৌ কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা। সিদ্ধান্ত যদি নেয় তাহলে সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কি হবে? এই সময় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর কোভিড আবহের মধ্যে কি সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন একা অবশ্যই সেদিকে অবশ্যই নজর রাখবো। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। একদিকে রাজনৈতিক দ্বন্দ্ব, এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরেও প্রতিদিন নজর রাখি। যেরকম গতকাল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর আপনারা সবাই জানেন, এবং সেই দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কারণ ময়নাগুড়িতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে তার নেপথ্যে আসল কি কারণ? যে খবর জানতে পারা যাচ্ছে যে ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি, মেনে নিয়েছেন রেলমন্ত্রী। গতকালই তিনি বিশেষ বিমানে কলকাতা আসেন এবং এখান থেকে হাওড়া থেকে ট্রেনে তিনি পৌঁছে যান ময়নাগুড়ি। বৃহস্পতিবার রেল দুর্ঘটনায় উঠে আসছে এর সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটির সঙ্গে সঙ্গে আরো একাধিক প্রশ্ন। শেষ করবো আজকে সোজাসুজি স্বর্ণালী, তবে এই প্রতিবেদনে নজর রাখতেই হচ্ছে। ট্রেনের গতিবেগ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার। এক্সপ্রেস ট্রেনের কাছে যা কিছুই না, তা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেছে রেলের বগি। কিভাবে হলো ভয়ঙ্কর এই দুর্ঘটনা? রেলমন্ত্রীর দাবি যান্ত্রিক ত্রুটি থেকেই এই দুর্ঘটনা। स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ, ये लोकोमोटिव के इक्विपमेंट का इश्यू है। देखिए, मैंने जाके इंस्पेक्शन किया है, मैं आपको क्लियर कह रहा हूँ, मुझे इस चीज़ की सब्जेक्ट की समझ है। क्या फेलियर का रूट कॉज है वो समझ में आया है, लेकिन उसके पीछे क्या कारण है वो तब पता चलेगा जब उस इक्विपमेंट को डिसमेंटल करेंगे। डिसमेंटल करके उसके अंदर जो भी निशान होंगे वो निशानों को ढंग से स्टडी करके ही पता चल पाएगा। দুর্ঘটনার সময় ট্র্যাকশন মোটর বন্ধ হয়ে যায়। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। গত ত্রুটির কারণে এই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা কিভাবে হয়েছে আমি সরাসরি দেখাবো। এই যে ইঞ্জিন, এইখান থেকেই মূলত দুর্ঘটনার সূত্রপাত। কি নিচে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকশন মোটর। আমার ভিডিও জার্নালিস্ট জুম ইন করে দেখাচ্ছে সেই ট্র্যাকশন মোটরের ছবি, এবং এই মোটরই কার্যত বিকল হয়ে পড়ে। তারপরে যে হাওয়া পাইপ বন্ধ হয়ে যায়, অটোমেটিক ব্রেক অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারপরেই মূলত ঘষ্টাতে ট্র্যাকের ওপর থেকে সমস্ত বগিগুলো যেতে থাকে, এবং তারপরেই মূলত দুর্ঘটনার সম্মুখীন হয় এই এক্সপ্রেস ট্রেনটি। আরপিএফ এর ডিজি ঘটনাস্থল পরিদর্শনে আসেন, খতিয়ে দেখেন দুর্ঘটনার সম্ভাব্য কারণ। देखने के लिए सब तरफ से जो भी इन्वेस्टिगेशन हो सके हम लोग उसको करेंगे। स्टेट पुलिस, रिजर्व, जो रेलवे पुलिस के साथ में मिलकर के जो आगे की कार्रवाई है, इन्वेस्टिगेशन करना है, वो पूरा सही तौर पे हो। रेलवे के सीनियर ऑफिसर्स यहाँ पे हैं, आपने देखा है, वो तो कल शाम से लगे हुए हैं। वो लोग भी चाह रहे हैं कि जल्द से जल्द ये पूरा ट्रैक फिर से रिपेयर हो जाए। তৃণমূলের যুব শক্তির টিমকেও উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দেখুন, আমি রহস্যের গন্ধ কিনা ওটা তো বিচার হওয়ার পর জানা যাবে, আমি বলতে পারবো না, আমি জ্যোতিষ নই। তবে আমি এইটুকু বলতে পারি, আমরা যে ট্রেনে এখন যাচ্ছি এটা এলএইচবি কোচের ট্রেন। আরেকটা কোচ হয় আইসিএফ। সেই আইসিএফ কোচ যেগুলো হচ্ছে মান্ধাতার আমলের, বহু পুরনো। আপনারা দেখবেন অধিকাংশ যে ট্রেনগুলো যেগুলো আগে নীল রঙের ছিল, এক্সপ্রেস ট্রেনগুলো বা মেল ট্রেনগুলো যেগুলো আমরা চাপি, ওগুলোতে হলুদ রঙের পোচ করে এখন চালানো হচ্ছে। উত্তরবঙ্গে যেমন ম্যাক্সিমাম ট্রেন, এবং আপনি যত ট্রেন দেখবেন হাওড়া শিয়ালদা থেকে ছাড়ে, ম্যাক্সিমাম ট্রেন ওই অবস্থা। কারি টাকা খরচ করে শুধু রং বদলানো হচ্ছে, কিন্তু ট্রেনের সিকিউরিটির জন্য কিচ্ছু দেওয়া যাবে। এর পাশাপাশি আরও প্রশ্ন উঠছে,
শীতের রেল লাইনে সংকোচন প্রসারণ স্বাভাবিক ঘটনা। সেক্ষেত্রে গ্যাংম্যানদের নজরদারি কি ছিল? ওই এক্সপ্রেসের সব বগি নিয়মিত পরীক্ষা হতো কি? কেন ওই ট্রেনে LHB কোচ লাগানো হয়নি? এইসব প্রশ্নের উত্তর দিতে হবে রেল মন্ত্রককেই। কী কারণে দুর্ঘটনা 6 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রসূন বসুর সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানেই। রয়েছে আরো খবর, আবারও দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।